হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে ভালো আছো আশা করি। এই কোভিড পরিস্থিতিতে, তাই তো? ঠিক আছে, দেখো 17 তারিখে আমরা আবার একসঙ্গে সমবেত হয়েছি তোমাদের প্রিয় ভূগোল সাবজেক্টের যে ক্লাস, তাতে কি খুব খুশি মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা ভারতের জলবায়ু, আঞ্চলিক ভূগোলের ভারতের জলবায়ু নিয়ে আলোচনা করছি, তাই না? এর আগের দিন কতগুলো ব্যাখ্যাধর্মী প্রশ্ন কিন্তু আলোচনা করেছিলাম, মনে করে দেখো। খুব ভালো করে কিন্তু সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আজকে দেখো এই অধ্যায়ে দুটো পার্থক্য একটু আলোচনা করে নেব, আর তার সঙ্গে কিছু টিকা সম্পর্কে আলোচনা করব। তাই প্রথমে পার্থক্যগুলো একটু আলোচনা করে নিই। এটা বড় প্রশ্নমানের পার্থক্য নয়, এটা হচ্ছে প্রশ্নমান 2-এর পার্থক্য। এখানে দেখো একটা পার্থক্যের নামগুলোকে লিখে দিই। আরব সাগরীয় শাখা বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন, মৌসুমী বায়ুর আগমন এবং হচ্ছে প্রত্যাগমন। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য। প্রশ্ন মান হচ্ছে 2-এর। এবার দেখো এই দুটো পার্থক্যের আগে তোমাদের বলেছি, দেখো যখন পার্থক্য করবে, পার্থক্যর কিন্তু নিয়মটা কেমন বলেছিলাম মনে আছে তো? যেমন প্রথমটায় এইখানটায় সিরিয়াল করলে 1 2 3 4 করে, এখানটায় করতে পারো বিষয়, সিরিয়াল মানে যেটা নাম্বারিং, এবং এইখানে যে দুটো পার্থক্য করবে সেই পার্থক্য মনে আরব সাগরীয় করছো, তাহলে আরব সাগরীয় লিখলে, এইখানটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা বলে লিখলে। এবং এই দুটোর কিন্তু একটাই ছবি আছে, তোমাকে ছবিটা করে নিতে হবে। করে দিচ্ছি, ছবিটা করে নাও। যেমন দেখো, পুরো ভারতবর্ষের ম্যাপটা কিন্তু এখানে আঁকার দরকার নেই, শুধু এই ছবিটুকু আঁকলেই এখানে চলবে। এইটুকু ছবি আঁকলেই চলবে। এইখানটাতে অর্থাৎ এই দিক থেকে ঢুকছে আরব সাগরীয় শাখা, আর এই দিক থেকে ঢুকছে বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, তাহলে দুটো শাখা ভাগ হয়ে ভারতবর্ষে ঢুকছে। তাহলে মনে করো বিষয়টা প্রথমেই যদি আমরা এই দিকটা আরব সাগরীয় শাখাটা লিখি, তাহলে বিষয়টা করলে মনে করো এখানটায় আরব সাগরীয় শাখা, আর এইখানটা লিখলে বঙ্গোপসাগরীয় শাখা।
ঠিক আছে। আচ্ছা, এরকম করে তোমরা সিরিয়ালটা করে নেবে প্রত্যেককে, কারণ যেহেতু প্রশ্নমান 2 এর আছে লিখবে মাত্র 4টি বিষয় উল্লেখ করে, 1 নম্বর, 2 নম্বর, 3টে, 4টে, আর 5ম নম্বরটা হবে যেটা হচ্ছে চিত্র, মানে এই ছবিটা করে দেবে 5ম নম্বরটায়। তাহলে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে প্রথমটা কি লিখবো আমরা এখানে? প্রথমটা হচ্ছে বিষয় করতে পারো অবস্থান বলে বিষয় করতে পারো, অবস্থান। এর মধ্যে কি লিখবো না, এই আরব সাগরীয় শাখা কোন দিকে আছে না, আরব সাগরীয় শাখা আছে ভারতবর্ষের মানচিত্রের পশ্চিম দিকে, আর এই বঙ্গোপসাগরীয় শাখা আছে ভারতবর্ষের মানচিত্রের পূর্ব দিকে। তাহলে এটা পশ্চিম দিকে অবস্থিত, এটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত, একটা বিষয়টা করলাম আমরা অবস্থান। দ্বিতীয় নম্বরটা হচ্ছে পয়েন্টটা করতে পারো বৃষ্টিপাত, তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের বৃষ্টিপাত। এর মধ্যে আমরা কি লিখতে পারি, কারণ এই দিকটা করে আছে পশ্চিম ঘাট পর্বত আর এই দিকটা করে আছে পূর্ব ঘাট পর্বত, তাহলে আমরা কি লিখবো না, আরব সাগরীয় শাখাটা যেটা এই পশ্চিম ঘাট পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে তার এই পশ্চিম ঢালেতে বৃষ্টিপাতটা হয় 200 থেকে 300 সেন্টিমিটার। তাহলে এই যে আরব সাগরীয় শাখা রয়েছে এদিকে, এইখানটায় করে আছে আমাদের পশ্চিম ঘাট পর্বত, তাহলে এখান থেকে যখন এই আরব সাগরীয় শাখাটা যাচ্ছে এই পশ্চিম ঘাট পর্বতে, এটা পশ্চিম দিকে বাঁধা প্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে 200 থেকে 300 সেন্টিমিটার। তাহলে বঙ্গোপসাগরীয় দেখে আমরা কি লিখতে পারি, এই বঙ্গোপসাগরীয় শাখাটা পূর্বঘাট পর্বতে যখন বাঁধা প্রাপ্ত হয় তখন দেখা যে এখানে বিশেষ করে বাঁধা প্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলেতে বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এই এখান থেকে কিছুটা উপরে দেবে মেঘালয় রাজ্যের মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়া। মেঘালয় রাজ্যের মধ্যে মনে পড়ছে যে মৌসিনরাম এবং চেরাপুঞ্জির প্রসঙ্গ, সেখানে সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এই বঙ্গোপসাগরীয় শাখা থেকে যে বৃষ্টিপাতটা হচ্ছে তার পরিমাণটা তুলনামূলকভাবে কত হতে পারে না, 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাতটা হচ্ছে এই বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে। তাহলে দুটো পার্থক্য পেলাম, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা। তৃতীয় পার্থক্য যদি আমরা দেখি, ফলাফল, রেজাল্ট, তৃতীয় নম্বর পার্থক্যটাই। তাহলে এর মধ্যে আমরা কি পাবো, বিশেষ করে এই আরব সাগরীয় শাখার প্রভাবে আমাদের প্রবল বর্ষণে এই মুম্বাই বলে এখানে একটা জায়গা আছে এবং তার সংলগ্ন অঞ্চলেতে ব্যাপক আকারে বন্যার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে আবার এই পশ্চিমঘাট পর্বতের এই পূর্ব দিকটাতে বৃষ্টির ছায় অঞ্চল, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়। অর্থাৎ এখানে ফলাফলের মধ্যে পাচ্ছি আরব সাগরীয় শাখা এই মুম্বাই নামক স্থানটার মধ্যে বিশেষ করে পশ্চিমঘাট পর্বতে, এটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত, তার জন্য সেখানে বাঁধা প্রাপ্ত হয়ে প্রচুর মুম্বাই সংলগ্ন এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হয়ে যাচ্ছে এবং এই পশ্চিমঘাটে পূর্ব দিকটাতে দেখা যাচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থিত, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে যদি বঙ্গোপসাগরীয় শাখাটা আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো বিশেষ করে উত্তর পূর্ব আমাদের পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত যখন হচ্ছে তখন আমাদের এই বায়ুটা পশ্চিম দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন জলীয় বাষ্পের পরিমাণটা কমে গিয়ে এখানে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া দেখতে পাওয়া যায়। অর্থাৎ আরব সাগরীয় থেকে বঙ্গোপসাগরীয় শাখার বিশেষ করে দুটো দিক, একটা উত্তর পূর্ব দিক এবং পূর্ব ভারতে, সেখানে যত আমাদের প্রবল বৃষ্টিপাত হচ্ছে, যত আমাদের পশ্চিম দিকে আসছে ততই জলীয় বাষ্পের পরিমাণটা কমে গিয়ে উষ্ণ এবং শুষ্ক পরিস্থিতি তৈরি হয়, যেটা বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে আমরা লিখতে পারি। আর লাস্ট পার্থক্য নাম্বার 4টা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম বাঁধা প্রাপ্ততা। প্রথম বাঁধা প্রাপ্ততা বলে একটা পয়েন্ট পেলে, তাহলে বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে আমরা কি লিখব, প্রথম বাঁধা প্রাপ্তটা হচ্ছে কোন জায়গায় না, এটা প্রথম বাঁধা প্রাপ্ত হচ্ছে পূর্ব হিমালয় এবং তার সঙ্গে পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে বাঁধা প্রাপ্ত হচ্ছে এই বঙ্গোপসাগরীয় শাখাটা। আর আরব সাগরীয় শাখাটা বাঁধা প্রাপ্ত হচ্ছে কোথায়, এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। তাহলে বাঁধা প্রাপ্ততার প্রসঙ্গে আমরা শেষ বাক্যটা লিখতে পারি, বঙ্গোপসাগরীয় শাখাটা বাঁধা প্রাপ্ত হচ্ছে
পূর্ব হিমালয় এর প্রসঙ্গতে সবথেকে বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হয় এবং তার সঙ্গে হচ্ছে পূর্ব হিমালয়ের অংশটার মতো বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু অপরদিকে এই যে আরব সাগরীয় শাখাটা দেখতে পাচ্ছি এই পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্তটা হয়ে যাচ্ছে। তাহলে এই চারটে বিষয় এখান থেকে লিখে শেষের চিত্রটা এইটা লিখে দিলে মাঝখানটায় ভারত লিখে দেবে, তাহলেই তোমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু মনে রাখবে যে আরব সাগরীয় শাখা, আমি এটা পুরোটা লিখে নিই, তোমরা লিখে নেবে। বঙ্গোপসাগরীয় শাখা পুরোটা লিখে নেবে। এই দুটো শাখায় কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখা, এই দুটো শাখায় ভাগ হয়ে কিন্তু ভারতবর্ষে ঢুকছে। ওকে, নেক্সট পার্থক্যটা দেখো আমাদের মৌসুমী বায়ুর আগমন। যখন মৌসুমী বায়ু ঢুকছে মনে পড়ছে, দেখো ঋতুচক্র যখন আলোচনা করেছিলাম ডেটটা কত বলেছিলাম, 5ই জুন, তাই তো। আর প্রত্যাগমন যখন ফেরত যাচ্ছে কখন বলেছিলাম মাসটা, সেপ্টেম্বর মাস। তাহলে মৌসুমী বায়ুর আগমনটাকে নিয়ে একটা পার্থক্য করব, আর মৌসুমী বায়ুর হচ্ছে প্রত্যাগমন। মৌসুমী বায়ুর আগমন মৌসুমী বায়ুর প্রত্যাগমন। তাহলে দুটোই আমাদের বিষয় হলো। তাহলে আগমনটা যদি আমরা প্রথমেই যাই, বিষয়টা লিখলাম এখানে অবস্থান হবে না, এটা হবে সময়কাল, কখন আসছে সময়। আগমনটার সময় কত বললাম, ঠিক মে মাসে ঢুকছে, আর এটা যাচ্ছে হচ্ছে সেপ্টেম্বর মাস, তাই তো। একটা পার্থক্য হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে এই প্রত্যাগমনের ক্ষেত্রে অক্টোবর নভেম্বর মাসটাও পেতে পারো, তাহলে এটা অক্টোবর নভেম্বর মাসও লিখে দিতে পারো, আর হচ্ছে নভেম্বর প্রত্যাগমন হয়ে গেল। দ্বিতীয় নম্বর দেখো বিষয়টা যদি আমরা দেখি যে এখানে ঋতু, মৌসুমী বায়ুর যখন আগমন ঘটছে তখন ঋতুটা হচ্ছে আমাদের বর্ষাকাল, আর ওইটাই ঋতুটা বেশিরভাগ পাচ্ছি আমরা শরৎকাল। তাহলে এই ঋতুটা কি পেলাম, এটা হচ্ছে বিষয়টা করবে ঋতু। তাহলে মৌসুমী বায়ুর আগমনটা হচ্ছে এখানে পাচ্ছি বর্ষাকাল, প্রত্যাগমনের সময় পাচ্ছি আমাদের শরৎকাল। পরবর্তী বিষয়টা যদি আমরা দেখি বায়ুর নাম, অর্থাৎ আগমনের শাখার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর প্রত্যাগমনের ক্ষেত্রে হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দুটোই দুরকম বায়ু, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নাম্বার 4টা যদি আমরা দেখি সেটা হচ্ছে ফলাফল। দেখা যায় যে মৌসুমী বায়ুর প্রভাবে এখানে এত বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় যাতে এখানে কৃষি কাজ করতে সুবিধা হয়। আর যেহেতু ওই বিশেষ করে প্রত্যাগমনের সঙ্গে সম্পর্ক রেখে এখানে কেউ যখন চলে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আবহাওয়াটা আরামদায়ক হয়ে যায়, যার ফলে বেশি বৃষ্টিপাতটা হয় না, এবং যাবার সময় দেখা যায় এই করমণ্ডল উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে কিছু বৃষ্টিপাতটা ঘটিয়ে দেয়। তাহলে এই চারটে পার্থক্য এই আগমন এবং প্রত্যাগমনের সঙ্গে আমরা লিখতে পারি। তাহলে এই পার্থক্য দুটো করে নেবে, কিন্তু এখানে বেশি দেবে না, মাত্র চারটে পার্থক্য বিষয় উল্লেখ এবং সিরিয়াল উল্লেখ করে নেবে। ওকে, তাহলে এই পার্থক্য দুটো করে নেবে, তার সঙ্গে দুটো পার্থক্য তলায় কিন্তু একই ছবি চলবে, এখানটায় ভারতটা লিখে নেবে, ভারত। ওকে, এবার দেখো আমরা কতগুলো টিকা সম্পর্কে আলোচনা করব। টিকা, এখানে এই অধ্যায়ে কিন্তু খানিক করে টিকা পাবে, টিকাগুলো ভালো করে লিখে নেবে। ওকে, প্রথম টিকাটা লেখো দক্ষিণ পশ্চিম
মৌসুমী বায়ু। নাম্বার 2 উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নাম্বার 3 হচ্ছে কালবৈশাখী। নাম্বার 4 হচ্ছে লু। নাম্বার 5 করে নাও আধি। নাম্বার 6 পশ্চিমী ঝঞ্ঝা। আশ্বিনের ঝড়। নাম্বার 8 করে নাও মৌসুমী বিস্ফোরণ। মোনেক্স। নাম্বার 10 আচ্ছা মৌসুমী বিস্ফোরণ হলো, মোনেক্স হলো, আচ্ছা নরওয়েস্টার, আর নাম্বার 11 হচ্ছে আম্রবৃষ্টি। এই টিকাটা ভালো করে নেবে, প্রশ্নমান 2 এর খুব গুরুত্বপূর্ণ এবং লাস্ট পার্ট। যেমন দেখো এখানে এই টিকাগুলোর প্রথমেই দেখো বলি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা এখনই দেখো কিছুক্ষণ আগে আমরা পার্থক্যের মধ্যে করলাম, অর্থাৎ মৌসুমী বায়ুর যে আগমন। দ্বিতীয় নম্বরে উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাগমন। ওইখান থেকে তোমরা বিষয়টা চলে আসবে। অর্থাৎ যদি একটু ভালো করে একটু বলে দিই যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিশেষ করে বর্ষাকালে আসে। মাসটা কি বললাম, জুন থেকে সেপ্টেম্বর মাস, কোনো কোনো সময় অক্টোবর নভেম্বর মাসেও এই বায়ুর প্রত্যাগমন দেখা যায়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর দুটো শাখায় ভাগ হয়ে ভারতবর্ষে ঢোকে। এখনই দেখালাম একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। এই দুটো ভাগ হয়ে ভারতবর্ষে ঢুকছে, এই মুষলধারে ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। এই মৌসুমী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করে ভারতবর্ষের যে কৃষিকাজের সামগ্রিক চরিত্রটা কিন্তু নির্ভরশীল। ওকে, উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু, এটা অনেকটা সম্পর্ক আছে আশ্বিনের ঝড় এবং পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে, অনেকটা একই রকম টাইপ। কারণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু মৌসুমী বায়ুর একটা শাখা। এটাও কিন্তু ভারতবর্ষে বিশেষ করে শীতকালেতে দেখতে পাবে মাঝে মাঝে অল্প বৃষ্টিপাত হয়, নিয়ে শীতের তীব্রতার পরিমাণটা বেড়ে যায়। এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, এটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে হয়। যদিও বা উত্তর পূর্ব বলতে ভারতবর্ষের এই দিকটাকে বোঝাচ্ছি আমরা। তো যখন আসছে, বাংলায় মাসটা হচ্ছে আশ্বিন মাস থাকে, তাই আশ্বিন মাসে এরকম সাময়িক হালকা ঝড় তার সঙ্গে বৃষ্টিপাত হয় বলে একে আশ্বিনের ঝড় নামটা উল্লেখ করে দেয়। আবার পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে কেন সম্পর্ক বললাম, কারণ এই মৌসুমী বায়ুটা পশ্চিম দিক থেকে ভারতবর্ষে ঢোকে, আরাবলী পর্বতে বাধাপ্রাপ্ত হয়। তোমরা জানো আরাবলী পর্বত রাজস্থানেতে আছে, বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, হালকা বৃষ্টিপাত শীতকালেতে। তাই পশ্চিম দিক থেকে আগত বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতটা হয় বলে একে বলা থাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। কালবৈশাখী। কালবৈশাখী শব্দটা দেখো ভাঙলে দুটো মানে পাচ্ছি, কাল প্লাস বৈশাখী। মাসটা কি পাচ্ছি, বৈশাখ মাস। অনেক সময় দেখবে বাড়িতে তোমার বাবা মা যখন তোমাকে কোনো কাজ করতে বলে, সেই সময়
কিছু মাইন্ড করো না, আমাদের আলোচনার সাপেক্ষে ভাষাটাকে উল্লেখ করতে হচ্ছে। তা দেখা যায় যে বাবা মা কোনো কোনো সময় রেগে যায়, রেগে গিয়ে অনেক সময় বললেন যে তোর মতো কাল ছেলে মেয়ে থাকার থেকে না থাকা ভালো, এরকম কিছু ভাষা বলে, তো রেগে মেগে বলে, মন থেকে তো বলে না। তাহলে কি এখানে কালবৈশাখী, এই কালবৈশাখী এটা ঝড়ের না, এটা বৈশাখ মাসে হয়। তোমরা দেখতে পাবে বৈশাখ মাসের আগের মাস হলে কি বলো তো, ফাল্গুন আর চৈত্র মাস কি হারে গরম থাকে বলো। তারপর বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস গরমকাল কাকে বলে আমাদের ভালো করে বুঝিয়ে দেয়। কারেন্ট চলে গেলে যে গরম কাকে বলে আমরা বুঝতে পারি, তাই তো? দেখো আমিও ঘামছি, তাই না? তাহলে দেখা যায় যে এই বৈশাখ মাসে ঠিক দেখবে পশ্চিম আকাশ করে বিকেলের দিকে একটা মেঘ ওঠে, তারপর দেখা যায় সেই মেঘটা থেকে প্রচণ্ড গুমোট সারাদিন থাকে, পশ্চিমে কালো মেঘ ওঠে, কিছুক্ষণ বাদ থেকে হঠাৎ করে দমকা হাওয়া, ধুলো বালি, বিভিন্ন প্লাস্টিক কাগজ গাছের বিভিন্ন ছাল কিংবা আমাদের লতা পাতা উড়ে এসে দেখবে একদম ঝড় কাকে বলে, তাণ্ডব কাকে বলে, গাছপালা ভেঙে যাদের খড়ের বাড়ি তাদের দেখবে চাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মরায়ের ছাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম ধরনের প্রাকৃতিক একটা বিপর্যয় ওই সময় শুরু হয়ে যায়। এত ঝড়ের বেগ হয়, এত ধুলোবালি উঠতে থাকে, যেটা আমাদের মানুষের সাময়িক জীবনকে একদম ব্যস্ত করে তোলে। আর ওই সময় দেখবে যারা আমাদের ভারতবর্ষের যারা কৃষক, ওই সময় আমাদের যেটা বোরো ধান কাটে ওই মাসটাতে, বৈশাখ মাসটাতে, তখন কৃষকের মানসিক অবস্থা বুঝতেই পারছো, ধান পেকে গেছে, অনেকে ধান কাটতে পারে না, এত মুষলধারে বৃষ্টিপাত হয়ে যায়, জমিতে জল জমে যায়, ধানগুলো ঠিক মতো কাটতেও পারে না। তাহলে সাময়িকভাবে তাদের কাছে একটা ক্ষতিকর দিক আমাদের বহন করে নিয়ে আসে এই কালবৈশাখী, যেটা গাছপালাও নষ্ট করে, ফসলও নষ্ট করে, মানুষের জীবন এবং সম্পত্তি হানি ঘটায়। এই কালবৈশাখীটাকে আসামে একে বলে বরদই ছিলা, দেখে নেবে ভালো করে টিকা একটা। এবার দেখো আছে লু। লুটা হচ্ছে এক প্রকার গরম বায়ু, এটাও কিন্তু মাসটা হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের সঙ্গে সম্পর্কিত। দেখবে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে আমাদের এক কথায় বলি গ্রীষ্মকাল। তখন কি দেখা যায় যে দুপুরবেলায় দারুণ গরম, এবং দেখবে ওই সময়টাকে বলে দাবদাহ, মানে দুপুরবেলাতে 10টা-12টার দিকে এত গরম হয়ে যায় যে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারে না। বাইরে বেরোলে দেখবে রুমালটাকে ভিজিয়ে, গামছাটাকে ভিজিয়ে নাকের মধ্যে বেঁধে বাইরে সে বেরোচ্ছে। তাহলে দুপুরবেলাতে 11টা থেকে এই 1টা-1:30টার মধ্যে যে প্রথম দুপুরবেলাতে প্রচণ্ড উত্তপ্ত উষ্ণ বায়ু যেটা প্রবাহিত হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলাতে, প্রচণ্ড উত্তপ্ত উষ্ণ বায়ুর স্রোতের নাম হচ্ছে লু। লু কিন্তু যথেষ্ট ক্ষতিকর। কোনো মানুষ কাজ করতে বেরিয়েছে, কর্মজীবনে তাকে কাজ থেকে কিছু করতেই হবে, দেখবে প্রচণ্ড বায়ুর গরম ভাবটাকে নাকের মধ্যে যদি কোনো কারণে প্রবেশ করে, সে সানস্ট্রোক হয়ে মারা যাচ্ছে। যেমন হাঁস, যেমন গবাদি পশু, যেমন ছাগল, যেমন হচ্ছে ভেড়া, মাটির মধ্যে বসবাস করে কিছু পাখি, কিছু কীটপতঙ্গ, কিছু প্রাণী, তারা কিন্তু এর প্রভাবে মারা যায়। তাহলে সামগ্রিকভাবে লু হচ্ছে এক প্রকার এত গরম বায়ু যার প্রভাবে আমাদের অনেক মানুষ সানস্ট্রোক হয়ে মারা যায়, যেটা মেনলি হচ্ছে দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলাতে, যে প্রচণ্ড উত্তপ্ত গরম বায়ুর একটা স্রোত প্রবাহ। ওকে, এটা দেখে নেবে। আদি, আদির নামটা পাবে দেখবে উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে রাজস্থানেতে, দেখবে বিকেলের দিকে এক প্রকার ধুলো বালি পূর্ণ একটা ঝড় প্রবাহিত হয়। এই ঝড়টাকে এক কথায় বলে আঁধি। কারণ হচ্ছে হঠাৎ করে দমকা একটা হাওয়া এসে কি করে না, মরুভূমি অঞ্চলে মানুষের যে সামগ্রিক যে জীবনযাত্রা সেটাকে ব্যাহত করে, প্রচুর পরিমাণে বালি উড়ে আসে এবং এক স্থানে অন্য স্থানে বালিগুলো উড়ে গিয়ে মরুভূমির সম্প্রসারণ ঘটায়। কিন্তু এটা হচ্ছে বিশেষ করে আঁধি, এক প্রকার মরুঝড়, যেটা বিকেলের দিকে এটা তৈরি হয়, ধুলো এবং বালি পূর্ণ এক প্রকার ঝড়। ওকে, মৌসুমী বিস্ফোরণ, একে বলে মনসুন ব্রাস্ট বলে। বিশেষ করে দেখবে বর্ষাকালে, এখন বর্ষাকালের মধ্যে আমরা আছি, দেখবে এই বর্ষাকালেতে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত হওয়ার আগে দেখতেই পাচ্ছ, যেহেতু বৃষ্টি আমরা মে থেকে বিশেষ করে 5ই জুন থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমাদের মোটামুটি বর্ষাকাল চলে।
বুঝতে পারছো আমিও ঘামছি। তা সেক্ষেত্রে প্রচণ্ড গরম একটা ভাব থাকছে, ভাব থাকার পর কোনো কোনো সময় বিকেলের দিকে বা রাত্রের দিকে বৃষ্টিপাত হয়ে আবহাওয়া ঠান্ডা হয়েছে, আবার তার পরের দিন দেখবে আবার কিন্তু গুমট, আবার বৃষ্টি। এই যে গরম আর বৃষ্টির মধ্যে যে লুকোচুরি খেলা, এটা হচ্ছে মেনলি হচ্ছে মৌসুমি বায়ুর সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে স্পেশালি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এতে কি হয় যে যখন বৃষ্টিপাতটা হয় তোমরা দেখবে বৃষ্টিপাতের সঙ্গে আলোর ঝলকানি হয়, যাকে আমরা বিদ্যুৎ আমরা বলি। তারপরেই একটা হচ্ছে মেঘের গর্জন, তারপরে মুষলধারে একটা বৃষ্টিপাত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে মুষলধারে যে বৃষ্টিপাতটা হয়, বজ্র বিদ্যুৎ সহকারে যে বৃষ্টিপাত, সে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে এক কথায় বলে আমাদের মৌসুমী বিস্ফোরণ, যেটা 5ই জুন থেকে নিয়ে আমাদের সেপ্টেম্বর মাস, কোনো কোনো বইয়ে পাবে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত বিরাজমান। মনেক্স, এখানে 3টে শব্দকে একসঙ্গে যোগ করা আছে, সেটা হচ্ছে MON, মন মানে হচ্ছে মনসুন, আর EX মানে হচ্ছে এক্সপেরিমেন্ট। তাহলে মৌসুমি সার্বেক্ষণ বলে বলা হয় তাকে। মনেক্স শব্দটাকে সংক্ষেপে MON, মন মানে মনসুন মৌসুমি বায়ু, আর X মানে এক্সপেরিমেন্ট। তাহলে মৌসুমি বায়ু কখন ভারতবর্ষে ঢুকছে, কখন বৃষ্টিপাত ঘটাচ্ছে, কীরকম বৃষ্টিপাত ঘটছে, তার গতি প্রকৃতি কেমন, সেটা ঠিকমতো বৃষ্টিপাত পড়ছে কিনা, সামগ্রিকভাবে এই মনেক্স সংস্থাটা মৌসুমি বায়ুর গতি প্রকৃতি সংক্রান্ত ব্যাপারে পর্যবেক্ষণ করে। ওই জন্য মনেক্স নামক একটা সংস্থা স্থাপন করা হয়েছে। নর্থ ওয়েস্টার, যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় যে গ্রীষ্মের শুরুতে বিকেলবেলাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম এবং বাংলাদেশ সীমান্তে মধ্য ভারতে অধিক উত্তাপের ফলে সৃষ্ট এক প্রকার নিম্নচাপকে কেন্দ্র করে উত্তর পূর্ব আইন বায়ু এবং দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ুটা আছে, সেই বায়ুর সংঘর্ষের ফলে যে বজ্র বিদ্যুৎ সহ যে ঘূর্ণিঝড়টা হয়, তাকে এক কথায় বলা থাকে আমাদের নর্থ ওয়েস্টার। এটাকে অনেক সময় বিশেষ করে আবার কালবৈশাখীর সঙ্গে তুলনা করে দেয়। তবে আসাম এখানে কী নাম বললাম, বরদৈচুলা নামে পরিচিত। তবে এর প্রভাবে উষ্ণতা কোনো কোনো সময় দেখা যায় 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা এখানে হয়ে যেয়ে থাকে, এবং বিশেষ করে এটা দেখা যায় নির্ভর করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যেটা হচ্ছে পাট চাষ, এর উপরে নির্ভরটা করে থাকে। এবার লাস্টে আছে আমাদের আম্র বৃষ্টি, যেটাকে এক কথায় বলে আমাদের ম্যাঙ্গো শাওয়ার বলে। আম্র বৃষ্টি, ম্যাঙ্গো শাওয়ার, অর্থাৎ গ্রীষ্মকালে মাসটা হচ্ছে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে দক্ষিণ ভারতে মানে তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের সীমান্তবর্তী অঞ্চলেতে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয়, তার প্রভাবে আমের ফলনটা দারুণ হয়। তার জন্য এই ধরনের আমাদের বৃষ্টিকে বলা থাকে ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি। তাহলে এতে দেখা যায় যে আম্র বৃষ্টি এই দুই রাজ্যে, বিশেষ করে কোন দুটো রাজ্য, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশেতে, এখানে 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এবং বিশেষ করে দেখা যায় কফি চাষও এটা দারুণ একটা অনুকূল অবস্থার সৃষ্টি করে, যার জন্য এই ধরনের বৃষ্টিকে অনুরূপভাবে আমাদের চেরি ব্লসম পর্যন্ত বলে। তাহলে আম্র বৃষ্টি আমের ফলনটা বাড়িয়ে দিচ্ছে, আবার তার সঙ্গে কফির ফলনটা বাড়িয়ে দেয় বলে এই ধরনের বৃষ্টি কত পরিমাণটা বললাম 25 সেন্টিমিটার। একে অপর অর্থে আমাদের চেরি ব্লসম বলে, কিন্তু মেনলি আম্র বৃষ্টির ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার। তাহলে এই টিকা কটা খাতার মধ্যে ভালো করে তোমরা তৈরি করে নেবে। আশা করি যেটুকু আমাদের পার্থক্য এবং প্রশ্নগুলো যে টিকাগুলো বুঝিয়ে দিলাম তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং অবশ্যই নোট আকারে তৈরি করে নেবে। সব কটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্যাটস অল, ভালো থাকবে। থ্যাংক ইউ।